বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধানের অধ্যায় আছে 26টি। এর প্রবিধান আছে 1 থেকে শুরু করে 1290 ডে। আমরা আলোচনা করব 90 থেকে সর্বোচ্চ 180 থেকে 90টা। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমাদের ধারাবাহিক আলোচনার আজকে পঞ্চম ক্লাস। এখন আসেন পুলিশ প্রবিধানের 1 খ হচ্ছে অফিসার। অফিসার বলতে সমস্ত পুলিশ সদস্যকে অফিসার হিসেবে গণ্য হবে। পুলিশ প্রবিধানের 33 ধারা জনসাধারণের প্রতি পুলিশের আচরণ, জনসাধারণের প্রতি পুলিশের ভালো ব্যবহার, জনসাধারণের প্রতি পুলিশ কি ধরনের আচরণ করবেন সেই সম্পর্কে বলা আছে। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে আমাদের কিরকম ব্যবহার করতে হবে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো ব্যবহার। 34 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে ভালো ব্যবহার করা লাগবে। 35 ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেট ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা, পুলিশ আইনের 5 ধারা এবং পুলিশ প্রবিধান 1943-এর 35 বিধি। এরপরে 68 কেস ডায়েরি। 68 কেস ডায়েরি হেফাজত। 68 কেস ডায়েরি হেফাজত। 68 কেস ডায়েরি হেফাজত। 86 পুলিশ জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করবে। পুলিশ জনকল্যাণমুক্ত কাজে অংশগ্রহণ করবে। 87 পুলিশ চাঁদা গ্রহণ করতে পারবে না। পুলিশ কোনো চাঁদা গ্রহণ বা আদায় করতে পারবে না। 88 পুলিশের অস্ত্র আইন থেকে অস্ত্র লাইসেন্স থেকে অব্যাহতি দেওয়া আছে। পুলিশের অস্ত্র লাইসেন্স থেকে অব্যাহতি। 88 অস্ত্র আইনের 1 খ এবং পুলিশ প্রবিধানের 1012 সি, সি বা 3। এরপরে আসেন 106। 106 বলতে যে পুলিশ সরকারি আচরণ বিধিমালা। সরকারি আচরণ বিধিমালা পুলিশ মেনে চলবে। পুলিশ সরকারি আচরণ বিধিমালা মেনে চলবে। এরপরে আসতেছেন 108। 108 হচ্ছে সরকারের নীতির সমালোচনা করা যাবে না। পুলিশের কোন সদস্য সরকারের নীতির সমালোচনা করতে পারবে না। 109 টাকা ধার লেনদেন করা যাবে না। 109 টাকা ধার লেনদেন করা যাবে না। 110 নিলামে অংশগ্রহণ করা যাবে না। নিলাম করায় বিক্রয় করা যাবে না। 110 নিলামে অংশগ্রহণ করা যাবে না। নিলামের ক্রয় বিক্রয় করা যাবে না। এরপর আসতেছেন 109 পরে আসতেছে 110 বললাম 110 117 সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তার সকল পুলিশ কর্মচারী সকল পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনস্থ সকল পুলিশ অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 118 118 বলছে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 118 আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 119 অপরাধ সম্পর্কে সংবাদ দেওয়া। অপরাধ সম্পর্কে সংবাদ পুলিশ প্রবিধানের 120 ফৌজদারি কার্যবিধি আইনের 150 পুলিশ প্রবিধানের 23 বিধিতে পুলিশ আইনের 23। এরপরে আসেন এরপরে আসছে 141 141 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য পুলিশ আইনের 31। 142 পুলিশ আইনের পুলিশ আইনের 30-এর কয়ের 1 পুলিশ আইনের 30-এর কয়ের 1 এবং ফৌজদারি কার্যবিধি আইনের 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেবেন। পুলিশ প্রবিধানের 142 পুলিশ আইনের 30-এর কয়ের 1 পুলিশ পুলিশ ফৌজদারি কার্যবিধি আইনের 127 এবং 143 সমাবেশ বা শোভাযাত্রা বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন। সমাবেশ এবং শোভাযাত্রা বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন। এই সমাবেশ এবং শোভাযাত্রা বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন। পুলিশ আইনের 30-এর কয়ের 2 পুলিশ আইনের 30-এর কয়ের 2 ফৌজদারি কার্যবিধি 1898 সালের 128 ধারা 128 ধারা। কখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হবে? পুলিশের 30-এর কয়ের 1 এটা হলো বৈধ সমাবেশ। লাইসেন্স নিয়ে তারা বৈধ সমাবেশ। এই লাইসেন্সের শর্ত যখনই লঙ্ঘন করবে এই লাইসেন্সের শর্ত যখনই লঙ্ঘন করবে তখন পুলিশ আইন 30-এর কয়ের 2 অবৈধ সমাবেশ হিসাবে গণ্য হয়ে যাবে। ফৌজদারি কার্যবিধি 128 এবং পুলিশ প্রবিধানের 143 বিধি। যখন এই বৈধ সমাবেশ অবৈধ হয় তখন এগুলো লিখবেন। এরপরে আসেন
145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন, সশস্ত্র পুলিশ দল মোতায়েন 151, 145, 151, 151 কি বলছে? 151 বলছে হচ্ছে সশস্ত্র পুলিশ দলের সাথে ম্যাজিস্ট্রেটের উপস্থিত থাকলে তার দায়িত্ব কর্তব্য। সশস্ত্র পুলিশ দলের সাথে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি 151, 152 সশস্ত্র পুলিশ দলের সাথে পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। 153 আগ্নেয়াস্ত্রের ব্যবহার, 153 আগ্নেয়াস্ত্রের ব্যবহার, 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয়, 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয়, 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় করণীয়, 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় করণীয়, 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশ অধিনায়কের দায়িত্ব করণীয়, 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশের করণীয়। এরপর আসেন 163 কমান্ড সার্টিফিকেট, 163 কমান্ড সার্টিফিকেট, 163 কমান্ড সার্টিফিকেট, 164 ফেটিক, 164 164 ফেটিক, 164 ফেটিক, 164 ফেটিক, 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 4 ক ধারা, 4 ক ধারা। এরপরে 207 এএসআই দায়িত্ব কর্তব্য, 207 এএসআই দায়িত্ব কর্তব্য, 208 বাতিল, 209 মফস্বল ডায়েরি, 209 মফস্বল ডায়েরি, 209 মফস্বল ডায়েরি, 211 হচ্ছে ভেরিফিকেশন রিপোর্ট সত্যতা প্রতিবেদন, ভেরিফিকেশন রিপোর্ট সত্যতা প্রতিবেদন, 239 মালখানার চাবি এবং ক্যাশের চাবি পত্রিকায় থাকবে এবং হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে। এই 339 239 হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে। এই কনস্টেবল যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন 339 বিধির ক্ষমতা বলে। এরপর আসেন 243, 243 অস্ট্রেলিয়ার থানার মামলার কার্যক্রম, 243, 243 হলে এজাহারের তো হুবহু আমি মনে করি আপনাদের করার দরকার নাই। কিভাবে সংবাদ দেয়, কিভাবে টেলিফোনে আসে, একটু ব্যাপক আলোচনা আছে, একটু ব্যাপক আলোচনা করবো না স্যার, ধারাবাহিকভাবে আপনারা জানলেন এতটুকু ভালো হয়, কোনটা করলে ভালো হয় বলবেন, সমস্যা নেই, সেভাবে আমরা আলোচনা করে সামনে আগায় যাবো, ঠিক আছে। আর প্রস্তুতভাবে বলি, অল্প লেখছেন আপনারা, অলরেডি সেইভাবে লেখা শুরু করছেন, আপনাদের লেখার ধরন গঠন অনেকটাই 40% কাছাকাছি, বেশিরভাগ লোক 40-এর কাছাকাছি, আর বাকি 2-1 30 এবং 20-এর কাছাকাছি একজন এবং 30-এর কাছাকাছি আছেন 1-2 জন, আর সিংহভাগ লোকই আপনারা 40-এর কোটা অতিক্রম করতে চলছেন, ঠিক আছে। আপনার সাফল্য আপনার হাতে, আপনার প্রমোশন আপনার হাতে। এখন আসেন 243 ফৌজদারি যে কার্যবিধি 154 ধারা অধীনে লিপিবদ্ধ বা 151 5 নং আইনের 12 বিধি। এখন কি স্যার ব্যাপক আলোচনা করব না হালকার পর চলে যাব? 243 আপনারা মনে রাখবেন, 154 ধারা মামলা। তাহলে বাদ, এখন আর আপনাদের অত তালি দেওয়ার দরকার নাই, কারণ এখানে তেমন কিছু নাই, বুঝলেন স্যার। যেখানে আছে এখানে অনেকগুলো কলাম, প্রায় বর্গের যাচ্ছে লেগে 5 6 7টা কলাম আমাদের লাগে, আমরা তারপরেও এগুলো নবদর্পণে নেই, কিন্তু এমসিকিউ যখন নাই ওগুলো আপনার নেওয়ার দরকার নেই। 243 হচ্ছে লেগে 154 যখন মামলা রুজু হবে, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে মামলা রুজু করবেন, আমলযোগ্য অপরাধের মামলা রুজু করবেন। এই মামলার সংবাদ যদি সরাসরি কেউ এসে দেয়, তিনি আমলযোগ্য অপরাধের মামলা লিপিবদ্ধ করবেন, এফআইআর প্রাথমিক তথ্য বিবরণী এবং জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করলেই মামলা রুজু হয় না, তিনি কি করেন, তিনি এফআইআর প্রাথমিক তথ্য বিবরণের রেজিস্টার আছে, ওই রেজিস্টারে তার বিবরণী লিপিবদ্ধ করে। এবং যদি এই সংবাদ তিনি কি করলেন, কোন ব্যক্তি আমলযোগ্য অপরাধে সরাসরি উপস্থিত হলেন, তারপরে তার মামলা হলো। কোন ব্যক্তি সংবাদ দিয়েছে, কোন ব্যক্তি সংবাদ দিয়েছে, সেই সংবাদ যদি সত্য মনে হয় তখন মামলা রুজু হয়। অথবা যদি কোন সংবাদের সন্দেহ হয়, তাহলে পুলিশ অফিসার কি করে,
আপনি থানায় আসেন, টেলিফোনে বলছে, টেলিফোনে সংবাদ দিয়েছে, তখন বলে আপনি থানায় আসেন, আপনি এসে আমাদের এখানে সই করেন। এবং যদি কোনো ব্যক্তি লিখিত অভিযোগ নিয়ে আসে, তার এই অভিযোগ তাকে আবার পড়ে শোনানো হয়, তার এই অভিযোগ তাকে পড়ে শোনানো হয়। আপনি এই লিখে নিয়ে আসছেন, ওর সার সংক্ষিপ্ত, ওই অভিযোগের সার সংক্ষেপ লেখা হয় এফআইআর এ, প্রাথমিক তথ্য বিবরণীতে লেখা হয়, তখন মামলা রুজু হয়। স্যারেরা খেয়াল করলেন, যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করে আসে বা অপরাধের শিকারে আসে, আমলযোগ্য অপরাধ দিয়ে আসে, তখন ওসি এদের মামলা রুজু করে। এবং যদি কেউ টেলিফোনের মাধ্যমে করে অথবা যদি কেউ সংবাদ পাঠায়, আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইনের 45 বিধিতে অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান করতে বাধ্য থাকে। এই সংবাদ দিল অথবা সংবাদ প্রদানে বাধ্য না, কোনো ব্যক্তি টেলিফোনে বলে বসলো, তখন ওই সত্যতা ওই সংবাদের প্রকৃতি সম্পর্কে ওসি যদি ভালো মনে চায়, সুবিবেচনা মনে চায়, তাহলে তিনি মামলা রুজু করতে পারেন। ঠিক আছে, তো এই হলো 243 ধারা, এর সাথে 154 ফৌজদারি কার্যবিধি, এতটুকু। মানে মূল মূল যে 4-5টা কথা বললাম এইটুকু। কিভাবে মামলার সংবাদ আপনার থানায় আসে সেই সম্পর্কে বলছে, কেউ টেলিফোনে বলে, কেউ ঘটনাস্থলে উপস্থিত হয়, অথবা কেউ সংবাদ প্রদান করে যে এইভাবে ঘটনা ঘটছে। আপনি যারা যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে 10 জন মরে গেছে, এলাকার সাধারণ একটা লোক ফোন করে ত্রিপলে বলে দিল যে আপনার ওখানে এতগুলো লোক গাড়ি করে মারা গেছে, তিনি অপমৃত্যুর মামলা রুজু করে নেবেন থানার ওসি যার থানা এলাকায়, এরকম। তারপরে আসলে 243-এর পরে আসছে স্যার 250 হইচই বিজ্ঞাপন, যৌন গুরুত্বপূর্ণ দ্বারা 250 হইচই বিজ্ঞাপন, চিল্লাচিল্লি বা শোরগোল নোটিশ। হইচই বিজ্ঞাপন, চিল্লাচিল্লি বা শোরগোল নোটিশ, মানে চিল্লাপাল্লা করা যেটা হইচই বা শোরগোল নোটিশ বলা হয়। শোরগোল হলে এবং ভুলে যাবেন না, শোরগোল নোটিশ কিভাবে করা হয়, যখন সংশ্লিষ্ট সকলের যখন সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে গ্রেপ্তার করা বা চোরাই সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়নি, এমন ক্ষেত্রে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য প্রচার করা। মানে হইচই নোটিশ কেন দেওয়া হয়, হইচই নোটিশ করা হয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে গ্রেপ্তার করা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার গ্রেপ্তার করতে গেছে এবং চোরাই চোরাই দ্রব্যাদি চোরাই সম্পত্তি উদ্ধার করতে গেছে। তাহলে এক অস্ট্রেলে গ্রেপ্তার করতে গেছে, চোরাই সম্পত্তি উদ্ধার করতে গেছে, খেয়াল রাখবেন এই কথাগুলো লিখবেন। এই যেন যতই পড়ি লিখবেন না, তাহলে গ্রেপ্তার করতে গেছে ওই লোক চলে গেছে, অথবা চোরাই সম্পত্তি উদ্ধার করতে গেছে, খেয়াল রাখবেন এই দুটো কথা। এরপর আরো দুইটা পাবানে আপনাদের সাথে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তাহলে গ্রেপ্তার করা এবং চোরাই সম্পত্তি উদ্ধার করার সম্ভাবনা নেই, এবং তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য প্রচার করা, তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য প্রচার করবেন, মানে গোপন তথ্য প্রচার করা পার্শ্ববর্তী রেলে। পার্শ্ববর্তী আপনারা জানেন 1943 সালে যখন এই বিধি পাশ করা হয়, তখন মেট্রোপলিটন ট্যুরিস্ট ইনভেস্টিগেশন কোনো কিছুই ছিল না। তাহলে আপনারা যখন পড়বেন মনে রাখবেন, এই আমাদের সেই মত মনে পুরাতন হিসাবগুলো মনে রাখবেন। রেলওয়ে খালি স্বাভাবিক থানা ছিল, রেলওয়ে কিন্তু অনেক আগের পুলিশ। রেলওয়ে আইন আপনাদের পড়া লাগবে না। রেলওয়ে 1990 1890 না 1990 সালের জন্য রেলওয়ে আইন আছে, ঠিক আছে। তাহলে রেলওয়ে থানা কি বলছে, রেলওয়ে থানা জেলার সকল কর্মচারীর সহযোগিতা বলছে নেবে। এখন খেয়াল করেন, যদি থানার অফিসার বা পুলিশ অফিসার কাউকে গ্রেফতার করতে যায়, চুরাই মাল উদ্ধার করতে যায়, দুইটি কথা মনে রাখবেন, সারা দুনিয়া আপনার বলা গেল। হইচই বিজ্ঞাপন কাকে বলে, হইচই বিজ্ঞাপনের সম্পর্কে ব্যাপক আলোচনা করেছে। তারপর দেখো, যদি কোনো অফিসার কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে যায়, চুরাই মাল উদ্ধার করতে গেছে, কিন্তু এরা এই কাজ করতে পারবেন বা এদের কাছ থেকে সরাতে আসবে, তাৎক্ষণিক এই পুলিশ অফিসার কি করে, গোয়েন্দা তথ্য প্রচার করে। গোয়েন্দা তথ্য প্রচারটা কিভাবে করে, তিনি যে রেলওয়ে থানা বা এমনি যে আমাদের লোকাল থানাগুলো আছে, প্রত্যেক জেলা মেট্রো এলাকায় যে সমস্ত থানা আছে, এই থানাগুলোতে কি করে, বিপি ফরম নং 28 মোতাবেক কয়েকটি শ্রেণীর মামলা হয়েছে বিজ্ঞাপন বা নোটিশ জারি করে। তিনি কি করে, নোটিশ জারি করে কয়েকটা, তাহলে তার পার্শ্ববর্তী থানা সমগ্র বাংলাদেশে এই হয়েছে নোটিশ উনি তার বার্তা বা চিঠির মাধ্যমে প্রেরণ করবে, অমুক নামক ব্যক্তির পাওয়া যাচ্ছে না, অমুক চুরাই সম্পত্তি উদ্ধার করার জন্য বা এই চুরি বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চুরি চামা দেওয়া যাচ্ছে, এই বিষয়ে অন্যান্য থানাকে সজাগ থাকার জন্য এই পত্র ইস্যু করা হয়, হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়। অপরাধ সংগঠনের পেশাগত ভাবে ওষুধ প্রভাব সংগঠন ঘটলে তারই এই যারা অপরাধ করে, খেয়াল করেন, যারা অপরাধ করে এরা পেশাগত ভাবে ঔষধ প্রয়োগের মাধ্যমে
এই অপরাধ সংগঠন করে, কি করে, স্প্রে মারি যদি গ্রেপ্তার না করা যায় ওষুধ প্রয়োগ করে এবং এই পেশাদারি হিসেবে চোরাই মালগুলো সরানো করে। ভ্রমণে অপরাধীর দল সমূহ বিদেশি লোকজন বা অন্যান্য ব্যক্তির যে এলাকার যে জড়িয়ে রয়েছে জানা যায়, সেগুলো আপনাদের আসবে না আইনি। ওই কাকা এটা খেলতে শব্দ আসে। এই কাকা ফুটবল কম মারো একটু, ডিস্টার্ব আছে, হ্যাঁ পরে খেলে না, ধন্যবাদ। তাহলে আপনাদের আজকে হইচই বিজ্ঞাপন কি, হইচই বিজ্ঞাপনটা সম্পর্কে যখন লাগছেন এইখানে এই দুটো কথা ব্যবহার করবেন। এছাড়া যে হইচই বিজ্ঞাপনের সম্পর্কে আইনি হেফাজত থেকে যদি আশাই পালন করে, আমি আগেই প্রথমে বলছেন এইখানে যে এই দুটো কথার ব্যাখ্যা করা, দুটো কথার ব্যাখ্যা করা, আপনি এই দুটো কথা আইনি হেফাজত থেকে যদি পালন করে তাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে পড়ছেন, কিন্তু সেগুলো যখন আপনার গ্রেপ্তার ঘটে গেল তখন হইচই নোটিশ জারি করা হয়। তাহলে পেশাদার অপরাধী কর্তৃক প্রতারণার মামলা, তাহলে পেশাদার অপরাধী প্রতারণা মানে কি, আপনার কাছে মাল বলিতেই নেয় প্রতারণা, কিন্তু আপনি সৎ জেনে বুঝে শুনেই এই মালটা হস্তান্তর করে ফেলেন, মানে দণ্ডবিধি করাই নেই, করাবো আপনাদের। ভ্রমণ ভ্রাম্যমাণ অপরাধীর দল সমূহ কর্তৃক পুলিশের তত্ত্বাবধান এড়িয়ে চলা, মানে এই অপরাধীগুলো পুলিশের যে চেকপোস্ট আছে, পুলিশ যেখানে থাকে সেই সমস্ত এলাকা ওরা এড়িয়ে চলে। যাকে এখানে ব্যাপক আলোচনা অতটুকু দরকার নাই, আপনি পড়বেন হইচই বিজ্ঞাপন কাকে বলে, হইচই বিজ্ঞাপন কেন জারি করা হয়, হইচই বিজ্ঞাপনের উপাদান বৈশিষ্ট্য, এই উপাদান বৈশিষ্ট্য আসবে না। হইচই বিজ্ঞাপন জারি করা হয় যখন কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে যান, চোরাই মাল উদ্ধার করতে যান এবং এই যখন এরা এই ব্যক্তি পালায়ন করে বা আপনার কাছ থেকে আসামি চলে যায়, এই ব্যক্তিকে উদ্ধার করার জন্য বা গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার গোয়েন্দা তথ্য প্রচার করে। এই গোয়েন্দা তথ্য কোথায় কোথায় প্রেরণ করেন, তিনি বিভিন্ন থানাতে করেন, বিভিন্ন জেলা মেট্রোর বিভিন্ন থানাতে করেন, এছাড়াও রেলওয়ে থানাতে করেন। কোথায় করে? এছাড়া রেলওয়ে থানাতেও এই হইচই নোটিশ প্রেরণ করা হয়। হইচই নোটিশ বা সরগোল নোটিশ, হইচই নোটিশ, সরগোল নোটিশ বা চিল্লাপাল্লা নোটিশ, যে ভাষায় আসুক আপনি ধরে রাখবেন হইচই নোটিশের সাথে সরগোল আসতে পারে। সরগোল বা চিল্লাপাল্লা নোটিশ আসলে তখন আপনি 250 ব্যবহার করবেন। কি কারণে করে? এরা করে কি, গ্রেপ্তার করতে যা পুলিশ অফিসার খুঁজে পায় না এবং ওকে চোরাই মাল, ওরা চুরিচামারি করে, ওরা যে অসৎ কার্যক্রম করে, ওষুধ প্রয়োগ করে মানুষের ক্ষতি করে, এই সমস্ত পরিস্থিতির লোককে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার কাদের করবেন? ওষুধ প্রয়োগ করে, বিভিন্ন দলে বিভক্ত অন্যায় অপরাধ করে, ভ্রাম্যমাণ অপরাধী, ঠিক আছে, আইনের হেফাজত থেকে তারা পালন করে প্রতারণা করে খায়। এই প্রতারণা ধরার জন্য নাম ঠিকানা তো আপনার আগ্রাসী বলেই যায় যে আমার কাছে প্রতারণা করছে, এই সমস্ত ব্যক্তিদের ধরার জন্য যে পত্র ইস্যু করে আপনার যে কোনো এক থানা সমগ্র বাংলাদেশে করতে পারে এবং তার পার্শ্ববর্তী কয়েক থানাও করতে পারে, এমনকি রেলওয়ে থানাতেও তিনি এই সরগোল নোটিশ বা হইচই নোটিশ প্রেরণ করেন। এরপর আসবে হলো স্যাররা দুশো দুশো বাউন্ন কি বলছে স্যাররা খেয়াল করেন। 252 আমাদের কিন্তু জমি জমা সংক্রান্ত পুলিশ প্রবিধান 252। আপনারা জানেন জমি জমা সংক্রান্ত বিষয়ে পুলিশের ইন্টারফেয়ার করা নিষেধ। জমি জমা বিষয়ে যখন পুলিশ ইন্টারফেয়ার করতে পারে না, কোনো কার্যক্রম আমাদের জন্য নিষেধ, এটা আইন আদালতের কাজ, কিন্তু ওইখানে একটা কার্যক্রম পুলিশের থেকে যায়। পুলিশের 252 কি থাকে? হুঁশিয়ারি নোটিশ জারি করে। কেন এই হুঁশিয়ারি? ওইখানে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে। জমি আমিও পাই, আমার রাস্তার লোকসানও পায়, একই জায়গার জমি, আমরা দুই ভাই বা প্রতিবেশী ভাই বোন বা আগেকার সম্পর্কে লোকসান আমাদের আত্মীয় ছিল, কিন্তু অথবা জমি ক্রয় সূত্রে লোকসানের সাথে আমার পাশাপাশি গ্যাঞ্জাম শুরু হয় বা আমাদের মনোমালিন্য শুরু হয়। এখানে আমিও কিছু লোক জোগাড় করছি, লোকসানও কিছু লোক জোগাড় করছে, এবং আমি দেখা গেল একটা অভিযোগ করলাম অথবা লোকসান ত্রিপল লাইনে ফোন করছে, খেয়াল করবেন এই ফোন করার কারণে পুলিশ দ্রুত দ্রুত ঘটনাস্থলে ছুটি আসার পরে এখন লোকমান তার এসে RS BS সব কাগজ দেখায়, আমি RS BS এবং আদালতের আদেশ সব দায়িত্ব দেখাই, কিন্তু মূল কথা হলো পুলিশের এই ডিউটি অফিসার বা মোবাইল গাড়ি ওসি কিন্তু এই মামলার ইন্টারফেয়ার করা বা তার বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আমাদের পুলিশের নেই।
কিন্তু পুলিশ ওখানে কি করবে? পুলিশ ওখানে বলবে ঠিক আছে, আপনার এখানে শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে, আপনারা এখানে থেকে সরে যান, পরবর্তী মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো পক্ষ এখানে অবস্থান করবেন না, এই কথা বলে। এবং এইখানে একটা আদেশ কপি হয়, এই আদেশ কপি পুলিশ যারা এইখানে অবস্থান করে ওদেরকে দিয়ে দেয় এবং এখানে স্বাক্ষর করে। পুলিশ অফিসার কি করে? স্বাক্ষর করে, আপনারা স্বাক্ষর করেন, আপনারা এখানে অবস্থান করবেন না, এখানে যে আপনারা শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে, আপনারা চলে যান। তখন এই পুলিশ, অথবা আপনারা থানায় আসেন, থানায় আসার পরে আপনাদের সাথে আলোচনা করা হবে। তখন স্যার সাইলেন্ট করে দেবেন, তখন স্যার তারপরে কি হবে? আলাপ আলোচনা হবে। এইটাকে পুলিশ কি বলা হয়? এইটাকে পুলিশ হুঁশিয়ারি নোটিশ দেয়। এই যে জায়গাদের বিষয়ে পুলিশ এতটুকু কাজ করতে পারে, এটাকে হুঁশিয়ারি নোটিশ। শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে জমির মালিক বা দখলদার কর্তৃক প্রতি হুঁশিয়ারি নোটিশ দেওয়া হয়। হুঁশিয়ারি নোটিশ কিভাবে দেয় তাহলে বুঝবেন। যখন দুই পক্ষের কোনো এক পক্ষ আহ্বান করে, কার্তিক স্যার কি সবাই পুরাতন লোক, জাতিদের দৃষ্টি হয়, তাহলে হুঁশিয়ারি নোটিশ সম্পর্কে জানলেন, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কেন কাজে বাধা দেয় পুলিশ গিয়ে, পুলিশ কাজে যায় আপনার জমি দেখার জন্য বাধা দেয় না, ওখানে যেন শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়, ওখানে যেন মারামারি না হয়, দাঙ্গা না হয়, বেআইনি সমাবেশ অনুষ্ঠিত না হয়, তাই পুলিশ হুঁশিয়ারি নোটিশ জারি করে এবং বলে পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত কোনো পক্ষ এখানে অবস্থান করবেন না। এটাকে হুঁশিয়ারি নোটিশ বলে। এর দুইটি অনুলিপি থাকে, একটা ওদেরকে দেওয়া হয়, আর এক কপি থানায় সংরক্ষণ করা হয়। এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন স্যার 154, 254, ভুল করেছি, 254, যে মামলার প্রাথমিক তথ্য বিবরণী রুজু করা হয়নি, যে মামলার প্রাথমিক তথ্য বিবরণী রুজু করা হয় নাই, কবিতাটি আসবে না? প্রাথমিক তথ্য বিবরণ রুজু করা হয়নি অথচ পুলিশ কর্তৃক তদন্ত অনুষ্ঠিত হয়েছে, এমন সব মামলার বিষয় লিপিবদ্ধ থাকে, যেমন পৌর বা রেলওয়ে আইনের আওতাধীন মামলা, 1861 সালে পুলিশ আইনের 34, ফৌজদারি কার্যবিধি আইনে 107, 8, 9, 10, 144, 145, এগুলো কেমন শুনবেন স্যার? স্যারেরা খেয়াল করেন, ওই যে 107 দ্বারা করিয়েছি, আপনারা কিন্তু মুস্তাকা সম্পর্কে পড়ছেন, শান্তি রক্ষার সদস্য সম্পর্কে পড়ছেন। এখন দেখেন যে সমস্ত মামলার প্রাথমিক তথ্য বিবরণী হয় না, তাহলে আপনি যে একটা পুলিশের কাছে অভিযোগ বা জিডি করছেন, পুলিশ কি করে? আপনাকে আদালতে পাঠায়। কোথায় পাঠায়? আদালতে পাঠায়। এই আদালতের আবার কি করে? পুলিশের কাছে তদন্ত দেয়। কি করছে? পুলিশের কাছে। অথবা আপনি আদালতে, অথবা আপনি আদালতেই আদালতেই অভিযোগ দায়ের করছিলেন, পুলিশের কাছে তদন্ত আসছে, পুলিশ তখন এই ঘটনার যদি সত্যতা পায়, ধরেন আপনারা খেয়াল করেন, আমার ব্যাটসম্যান তহিদ আছে, তহিদ আছে নাই, তহিদ চার, গ্র্যান্ডমাস্টার শিরোমণি খুলনা, এই তহিদ চারের সাথে আমার ঝামেলা হয়েছে, এই তহিদ 107 দ্বারা আমার বিরুদ্ধে আদালত অভিযোগ করে আসছে। এই অভিযোগ করার পরে খানজাহান আলী থানার তদন্তভার দিয়েছে, তদন্ত করার পরে দেখলো কি সত্য, ঘটনা সত্য। খেয়াল করেন, এই যে কেউ চূড়ান্ত রিপোর্ট, এখানে কিন্তু ভালো প্রশ্ন, এই এই যখন এই আদালত সত্য দেখলো, তাহলে আমার নামে কি দেবে? আমার নামে কি অভিযোগপত্র দেবে না চূড়ান্ত রিপোর্ট দেবে? কিন্তু এইখানে অভিযোগ এবং চূড়ান্ত রিপোর্ট দেওয়া যায় না, কারণ এখানে তো মামলাই হয় নাই, এটা নন এফআইআর বলা হয়, নন এফআইআর বলা হয়। এটা প্রাথমিক তথ্য বিবরণী, প্রাথমিক ফার্স্ট ইনফরমেশন তথ্যে লিপিবদ্ধ করা হয় না। আমি যে তৈরির সাথে ঝামেলা করলাম, আমার সাথে তৈরির ঝামেলা হয়েছিল, এই তৈরি 107 দ্বারা করে আসছিল এবং থানায় যে অভিযোগ করলো সত্যতা পাইলো, ঘটনাটা সত্য কিন্তু আমলযোগ্য না, তখন পুলিশ অফিসার কি করে? নন এফআইআর কাটিয়ে দেয়, নন এফআইআর প্রসিকিউশন আদালতে দাখিল করে। তাহলে যে সকল মামলায় প্রাথমিক তথ্য বিবরণী রুজু করা না, আমলের অযোগ্য মামলায় প্রাথমিক তথ্য বিবরণী রুজু করা না। যখন এই 155 লিখবেন, তখন 254 আপনি তার সাথে লিখে দেবেন, কারণ আমলের অযোগ্য মামলায় কি হয় না? প্রাথমিক তথ্য বিবরণী হয় না। স্যারেরা খেয়াল করেন, তাহলে এই স্যারেরা আবার খেয়াল করেন, আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ আপনাদের পুলিশ রিপোর্ট সম্পর্কে সম্মুখ ধারণা আছে। পুলিশ রিপোর্ট কখন দেয়? যে মামলা রুজু হয়, যখন আমলযোগ্য অপরাধের মামলা হয়, যদি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্য পায়, তাহলে চার্জশিট দেয় বা অভিযোগপত্র দেয়। আর যদি মিথ্যা পায়, তাহলে কি ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট দেয়। ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত। এখন আপনি যে এই 107 দ্বারা করলেন, আপনি যে জিডি করছিলেন, অভিযোগ হলো, তার প্রমাণ হলো, এখন যদি আদালতে খেয়াল করেন, মামলা কিন্তু দুই প্রকার,
এটা আমলযোগ্য, এটা আমলের অযোগ্য, এটা মনে করেন। এখন আমলের অযোগ্য যে আপনি আমার সাথে যে ঘটনা ঘটাইছেন, আমি যে তহিদের সাথে যে ঘটনা ঘটালাম, তহিদের ঘটনা সত্য, তহিদ যে অভিযোগ করছে আমার নামে ঘটনা সত্য, তখন আদালত কি করছে, নন এফআইআর দায়ের করছে। কিন্তু আদালত থানা তদন্ত করে দেখলো কি মিথ্যা, তহিদ যে অভিযোগ রিজলের নামে করছে গ্র্যান্ডমাস্টার শিরোমণি খুলনা, এটা মিথ্যা। তখন কি করবে, স্বাভাবিক একটা প্রতিবেদন পাঠা দেবে, কি করবে, স্বাভাবিক প্রতিবেদন পাঠা দেবে যে ঘটনার সত্যতা নেই, এর কোনো কুল কিনারা নেই, মানে এটা সত্য না। আর যদি সত্য হয় নন এফআইআর থাকলে, তাহলে এখানেও দুটো বলেন, একটা নন এফআইআর, একটা স্বাভাবিক প্রতিবেদন। ঠিক আছে, এরপরে চলে গেল 154, 154 পরে 155 থানা অফিসারের দায়িত্ব। থানায় অফিসার বা স্টেশন অফিসার, অনেক সময় স্টেশন অফিসার বলে, ইন্ডিয়াতে স্টেশন অফিসার বলে। পুলিশের ইংরেজি ভার্সনে এই প্রবিধানে স্টেশন অফিসার লেখা, এটা কি লেখা, স্টেশন অফিসার, কিন্তু আমরা বাংলাতে থানা বলি। তাহলে থানা অফিসারের দায়িত্ব, কে কোন দায়িত্ব পালন করবেন, কে কি করবেন, অল্প একটু বলবো, মনে রাখবেন। 255 আপনাদের আছে, 255 তো নাই, 255 বা 256 তদন্ত শুরু করার পূর্বে অফিসার সংশ্লিষ্ট রেজিস্টার দেখবেন। তদন্ত শুরু করার পরে অফিসার সংশ্লিষ্ট রেজিস্টার দেখবেন 256, স্যার 255 আপনাদের বা 256 হলো তদন্ত শুরু করার পূর্বে পুলিশ অফিসার কি করবেন। ওই দেখেন আপনাদের প্রশ্ন আসে তদন্তের ধাপগুলো কি কি, কি কি পদ্ধতিতে তদন্ত কার্যক্রম চলমান করবেন। প্রথমে আপনি একটা মামলা পালেন, মামলা পাওয়ার পরেই ওই মামলা যে বাদী আসামি আছে ওদের বিষয়ে ওই আমাদের বিভিন্ন ডায়েরি আছে, ভিলেজ ক্রাইম নোটবুক, সিডিএমএস, এইগুলো যদি ওই ব্যক্তির নাম ঠিকানা সার্চ করেন তখন দেখা যায় এই না ব্যক্তির পূর্বে কোনো মামলা ছিল কিনা, পূর্বে কোনো মামলার সাক্ষী আছে কিনা, এই বিষয়গুলো কোনো মামলা দণ্ড খাটছে কিনা, বিস্তারিত এখানে লেখা থাকে। যার নাম নাই, যার বিষয়ে কোনো মামলা মোকদ্দমা নাই, জেল জরিমানা নাই, তার নাম নেই। আর যার জেল জরিমানা আছে, মামলা আছে, তার নাম আছে। কোথায় আছে, ভিলেজ ক্রাইম নোটবুক এবং সিডিএমএস আছে। আগে ছিল ভিলেজ ক্রাইম নোটবুক এবং সিডিএমএ আছে। তাহলে তদন্ত শুরু করার পূর্বে পুলিশ অফিসার সংশ্লিষ্ট রেজিস্টার দেখবেন। কোন রেজিস্টার, যে রেজিস্টার গুলো ভিলেজ ক্রাইম নোটবুক দেখবেন যে আসলে ওই ব্যক্তির নামে পূর্বে, এছাড়াও 351 আছে কি, 351 থেকে 354 এটা আছে লেগে ভিসিএনবি মানে ভিলেজ ক্রাইম নোটবুক, ভিসিএনবি ভিলেজ ক্রাইম নোটবুক 351 থেকে 394, এই প্রবিধানগুলোতে দেখে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দেখলেই বোঝা যাবে যে ওই ব্যক্তির নামে কি জাতীয় মামলা আছে। তখন আপনি তদন্তকারী কর্মকর্তা আপনার সম্মুখে একটা ধারণা হবে যে ওর নামে দুটো গাঁজার মামলা, একটা অস্ত্রের মামলা, আরেকটা মামলা ওই পালাম আমার হাতে, তাহলে ওর বিষয়ে মামলার কার্যক্রম আপনি ওইভাবেই পরিচালনা করবেন এবং ওই বিষয়ে খোঁজ খবর নেবেন। তাহলে কি মামলা তদন্ত শুরু করার পূর্বে, মানে আপনি শুরু করার পূর্বে ওই যে মামলার ডকেট পেলেন তখন দেখলেন, আগে যাচাই বাছাই করেন লোকটা কিরকম। 100, 256, 256 পরে আসেন 257, 257 তদন্ত হইতে বিরত থাকা। তদন্ত হইতে কখন বিরত থাকে শুনবেন, তদন্ত হইতে বিরত থাকে 3 কায়দায়। তদন্ত হইতে বিরত থাকে, তদন্ত হইতে বিরত 257 বলছে কি, ফৌজদারি কার্যবিধি 157 খ ধারা অধীনে তদন্তের পর্যাপ্ত ভিত্তি নেই। মানে আপনার কাছে যে মামলা গেছে, যে অভিযোগ গেছে, আপনি কি দেখলেন, তদন্ত থানার অফিসার ইনচার্জ দেখলো তদন্ত করার জন্য যথেষ্ট ভিত্তি নেই। এই যে তদন্ত করার জন্য যথেষ্ট কারণ নেই, ওখানে 157 যদি পড়াতাম আপনাদের, ওখানে ব্যাপক আলোচনা আছে। তাই 157 জন পড়ানোই নেই। প্রথমে লিখবেন তদন্তের পর্যাপ্ত ভিত্তি নেই। যদি আপনাদের আসে তাহলে লিখবেন তদন্ত থেকে কখন বিরতি থাকবে, তদন্ত থেকে কোন কোন সময় বিরতি থাকে। প্রথম লিখবেন তদন্তের পর্যাপ্ত ভিত্তি নেই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়েছে মামলাটা তদন্ত করার জন্য পর্যাপ্ত কোনো ভিত্তি নেই। এরপরে 2 নম্বর কি লিখবেন, পুলিশের স্ববিবেচনামূলক ক্ষমতা প্রয়োগে তিনি, পুলিশ স্ববিবেচনা, থানার অফিসার ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ স্ববিবেচনা, উনি যে বিবেচনা মনে হয়েছে, ওনার যদি যুক্তিযুক্ত মনে হয়েছে তাই উনি তদন্ত করবে না। ওনার যতটুকু যুক্তিযুক্ত মনে হয় তদন্ত করার দরকার করলেন, না করার দরকার করে নাই। তাহলে তদন্ত কিভাবে করছে, পর্যাপ্ত ভিত্তি নেই এবং থানার অফিসার ইনচার্জের কাছে ওটা গুরুত্বপূর্ণ মনে হয় না, তাই তদন্ত থেকে উনি বিরত আছে। এবং এই বিরত থাকার জন্য আইন বলে উনি ক্ষমতাবান, আইন বলেও উনি ক্ষমতাবান। যদি সংবাদদাতা ইচ্ছা করেন যে তার নিচে
তাহলে তাহলে কি রাখবেন? প্রথমে রাখবেন তদন্তের পর্যাপ্ত ভিত্তি নাই, পুলিশ অফিসারের স্ববিবেচনা, অপরাধটি আমলের অযোগ্য। আমি বলি অপরাধটি আমলের অযোগ্য, অপরাধটি আমলের অযোগ্য এবং বিরোধী পক্ষ অনাগ্রহ, বিরোধী পক্ষ যিনি মামলাটা করছেন বা অভিযোগ করছেন উনি অনীহা প্রকাশ করছেন। উনি কি করছে? অনীহা প্রকাশ করছে। খেয়াল করেন, ইউটিউব দিয়ে পরে আপনারা ক্লাসের রেকর্ডিং দিয়ে লিখে নেবেন। তদন্ত হইতে কখন বিরতি থাকবে? পর্যাপ্ত ভিত্তি নাই, পর্যাপ্ত তদন্তের পর্যাপ্ত ভিত্তি নাই, অফিসারের স্ববিবেচনা, অপরাধটি আমলের অযোগ্য, অপরাধের সংবাদদাতা পরিচিত এবং অপরাধটা সম্পর্কে অপরাধ যিনি অভিযোগ যিনি দাখিল করছেন, অভিযোগ যিনি দাখিল করছেন তিনি অনাগ্রহ প্রকাশ করছেন। তদন্ত স্যার করা লাগবে না বা ওই যিনি অভিযোগকারী ব্যক্তি এই তদন্ত করার প্রতি কোনো আগ্রহ প্রকাশ করে নাই। এই 4-5টা কারণে পুলিশ অফিসার তদন্ত থেকে বিরত থাকবেন। তদন্ত থেকে কোন কোন সময় পুলিশ অফিসার বিরত থাকবেন? তদন্ত থেকে বিরত থাকা যায় পর্যাপ্ত তদন্তের পর্যাপ্ত ভিত্তি না থাকলে, তদন্তের পর্যাপ্ত কারণ না থাকলে, পুলিশ অফিসারের স্ববিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। পুলিশ অফিসার স্ববিবেচনার যে ক্ষমতা, সেই ক্ষমতা তিনি তদন্ত করবেন না। অপরাধটা আমলের অযোগ্য, অপরাধটা আমলের অযোগ্য এবং 2 নম্বর যার বিরুদ্ধে অভিযোগ তিনি এই কাজ করার যোগ্য নয়। যার বিরুদ্ধে কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ করে অভিযোগ করা হয়, কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ করে অভিযোগ করা হয় এবং অপরাধটা যদি যিনি অভিযোগ দাখিল করছেন, যিনি অভিযোগ দাখিল করছেন এই ব্যক্তি যদি অনাগ্রহ প্রকাশ করে, এই ব্যক্তি যদি অনাগ্রহ প্রকাশ করে, এই 4টে কারণেই পুলিশ অফিসার তদন্ত থেকে বিরত থাকতে পারেন। পুলিশ অফিসার তদন্ত থেকে বিরত থাকতে পারেন। 258 পুলিশ প্রবিধান 258 সরজমিনে তদন্ত। সরজমিনে তদন্ত, সরজমিনে তদন্ত কিরকম? যখন কোন থানার ভারপ্রাপ্ত কর্তা তদন্ত প্রয়োজন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন, যখন কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে তিনি একটি প্রাথমিক তথ্য বিবরণী প্রেরণ করে তিনি নিজেই ঘটনাস্থলে রওনা হবেন। তাহলে তত সরজমিনে কখন তদন্ত করে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যখন সংবাদ আসে তখন তিনি ওই প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে। উনি নিজে সরাসরি যাবে অথবা তার অধীনস্থ কোনো ব্যক্তির নিকট তিনি দায়িত্ব দিতে পারেন। অধীনস্থ কোনো ব্যক্তি অফিসারের নিকট তিনি এই তদন্তের নির্দেশ দেবেন। এই তদন্তকারী কর্মকর্তা সরজমিনের স্থানে পরিদর্শন করবে। ওই তদন্তকারী কর্মকর্তা সরজমিনে। তাহলে 258 সরজমিনে তদন্ত ছাড়া কি বুঝাচ্ছি আমি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন সিদ্ধান্ত গ্রহণ করেন যে আসলে আমি সরজমিনে যাব, ওখানে দেখতে যাব, তার আগে উনি প্রাথমিক তথ্য বিবরণী ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্টে লিপিবদ্ধ করে। ওই যে বললাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সংবাদ আসছিল, উনি ওটা লিখে ফেলেছে, মামলা রুজু হয়েছে এবং তিনি মনে করলেন আমি সরজমিনে যা দেখে আসি। উনি নিজেও যেতে পারেন, ওনার মোবাইল টিম পাঠাতে পারেন এবং ওনার অধীনস্থ কোনো অফিসারকেও উনি সরাসরি ওই ঘটনাস্থলে পাঠাইতে পারেন। যেই যাক তিনি গিয়েছেন বলেই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়েছেন বলেই গণ্য হবে এবং পঠিত হবে বলে গণ্য হবে। সমস্ত কার্যক্রমই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। গুরুত্বপূর্ণ করে ধারা পড়ে ফেললাম আপনাদের সাথে। এর ভিতরে হচ্ছে 243, 255, 254, 256, 257 এবং 258 প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তদন্তের কাজে আপনাদের কার্যক্রম। এগুলো ভুল করবেন না। আরেকবার বলবো না, আরেকবার তেমনি নিয়মিতই বলবো না, আর এগুলো আলোচনা অব্যাহত থাকবে। এরপর আসেন 258 পড়ছে। এরপরে 260, 260 কি বলছে? জনগণকে হয়রানি এড়াইতে হবে। জনগণের হয়রানি, আমাদের বেশিরভাগই আমাদের নামে বদনাম, আমরা পুলিশ হয়রানি করি, তদন্তে করি। তাহলে এখানে কি জন্য হয়রানি করছেন খেয়াল করেন। জনগণকে হয়রানি এড়াতে হবে। তদন্তকারী অফিসার যদি তদন্ত করার সময় কোনো ব্যক্তিকে হয়রানি করে, তাহলে তার কথা বলছে তদন্তের সময় কোনো ব্যক্তিকে হয়রানি করা যাবে না। 260 পুলিশের যখন লিখবেন পুলিশের বাধ্যবাধকতা, তখন 260 লিখবেন। তদন্তের সময় কোনো পুলিশ অফিসার অপর কোনো জনগণ বা সাধারণ ব্যক্তিকে হয়রানি করবে না, হয়রানি করা থেকে বিরত থাকবে। তদন্তের সময় যেটুকু তদন্ত করার আপনার ক্ষমতা আছে, পরোয়ানামূলে বিনা পরোয়ানা আপনি তল্লাশি করতে পারেন। তদন্তের প্রয়োজনে আপনি এমন কিছু কার্যক্রম করবেন না যা অন্য লোকের হয়রানি হয়। হ্যাঁ, তদন্ত কর্মকর্তা এমন কোনো কার্যক্রম করবেন না
এমন কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, মালামাল চাইবেন না যা জনগণের জিজ্ঞাসা করা বা বিরক্তি সৃষ্টি করে এবং জনগণ হয়রানি মনে করে। এমন কিছু প্রশ্ন করতেছেন, এমন কিছু জিজ্ঞাসা করতেছেন, এমন কোনো মালামাল চাচ্ছেন যাতে মানুষ হয়রানি এবং বিব্রত বোধ প্রকাশ করে। এই হয়রানিমূলক কাজ করা যাবে না। তদন্তে 260 তদন্তে হয়রানিমূলক কাজ করা যাবে না। 263 কেস ডায়েরি, 263 কেস ডায়েরি এবার কিন্তু ভালো করে পড়বেন। কেস ডায়েরি কিন্তু আপনার আমার আসবে। আপনারা প্রতিবারই পারছেন পুলিশ রিপোর্ট, এবার কেস ডায়েরি। কেস ডায়েরি কিন্তু জন গুরুত্বপূর্ণ মামলার ডায়েরি। তাহলে কেস ডায়েরি কি বলছে? কেস ডায়েরি, ফৌজদারি কার্যবিধির 172 কখন আপনার কাছে সংবাদ পৌঁছাইছে দেখেন 263 1 2 3 4 এই সাইডে কথা ফৌজদারি কার্যবিধির 172 পাবেন এবং 172 পড়লে হবে, এখানে পড়লে হবে, আপনি যেখানে মনে চায় মুখস্থ করে নেবেন। কিন্তু কেস ডায়েরি হচ্ছে ফৌজদারি পুলিশ প্রবিধানের 68 243 264 442 ফৌজদারি কার্যবিধি আইনের 172। এখন আসেন কেস ডায়েরিতে কি কি বিষয় লেখে, এর আগেও বলছিলাম আর একটু হালকা করে বলি। 263 বলছে যে সময় তার নিকট সংবাদ পৌঁছেছে, কার নিকট? এই তদন্ত এই তদন্তকারী কর্মকর্তার নিকট সংবাদ পৌঁছাছে যে সময় তিনি তদন্ত শুরু এবং শেষ করবেন। এই তদন্তকারী কর্মকর্তা কখন তদন্ত শুরু করে এবং শেষ করে সেই বিষয়ে লেখা থাকে। যে স্থান বা স্থানসমূহ তিনি পরিদর্শন করছেন, যে স্থান বা স্থানসমূহ তিনি পরিদর্শন করছেন সেই বিষয়ে লেখা থাকে এবং তদন্তের মাধ্যমে তিনি যে সমস্ত অবস্থান নির্ণয় করতে পারছেন তার একটা বিষয় যে সংক্ষিপ্ত বিবরণী লেখা থাকে। এটা আপনারা 172 পড়ছিলেন। কেস ডায়েরি লেখার নিয়ম, কেস ডায়েরি কিভাবে লেখা লাগবে তার নিয়ম লেখা আছে, এটা আপনাদের আসবে না, কিন্তু কেস ডায়েরির সাথে অবশ্যই 263 64 ব্যবহার করবেন। ঠিক আছে? কেস ডায়েরি লেখার নিয়ম, কোন পাঁচ দিয়ে শুরু করবেন, কত পৃষ্ঠা লিখবেন, কিভাবে লিখবেন, প্রতিদিনের কথা প্রতিদিন লিখবেন, 2 দিনের কথা একদিন লেখা যাবে না, এরকম বিভিন্ন কথা লেখা আছে কেস ডায়েরিতে। এরপরে চলে যাবো হচ্ছে 270 হচ্ছে আপনাদের জন্য স্যার 270 পর্বের হলো এই সাক্ষী। সাক্ষী কতজন? সাক্ষীর জন্য নির্দিষ্ট সংখ্যা নাই। সাক্ষী সর্বনিম্ন একজন, সর্বোচ্চ যত মনে চায় ততজন। সাক্ষীর সংখ্যা, সাক্ষীর জন্য সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই, যা আমরা সাক্ষ্য আইনে পাবো। সাক্ষ্য আইনে পাবো হলো 234। সাক্ষীর জন্য সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই, 134 সাক্ষ্য আইনের। এরপরে চলে যাবো 234, এগুলো আপনারা সূচি মুখস্থ করবেন। এগুলো আপনাদের আমি যেটা বলি এই সূচি কিন্তু শতভাগ মুখস্থ করবেন। 272 270 পরে 272 বলছে লেগে অভিযোগপত্র, চার্জশিট বা অভিযোগপত্র। 272 এর 172 হলো কি আমরা ফৌজদারি কার্যবিধি পড়ি, ভুল কিছু, অভিযোগপত্র 273 173 না বলবো না, বেরোনো টালা গেছে।